নমস্কার, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের কাছে আমি হাজির। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার, আপনার, আমাদের প্রত্যেকের জীবনে সারাক্ষণ হচ্ছে কিংবা মাঝে, মাঝে হচ্ছে অথবা জীবনে এমন সময়ে এর মুখোমুখি আপনি হয়েছেন যার জন্য হয়তো বিব্রত হতে হয়েছে আপনাকে সারাটি জীবন। অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে হয়তো বারংবার। কিংবা আপনার পরিবারের, আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের মধ্যে এমন কেউ এইরকম আচরণ হামেশাই করেন যার জন্য আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হয়, কিংবা আপনি নিজেই এরকম আচরণের শিকার যে আপনি অন্যকে আঘাত দিয়ে ফেলেন। তা হলো রাগ। রাগ আমাদের একটি সহজাত প্রবৃত্তি, ঠিক, যদিও এটা একটি নেগেটিভ ইমোশন আমরা বলে থাকি। কিন্তু এই রাগের আজকে আলোচনা করব 10টি কারণ, কেন রাগ হয়, কখন কখন রাগ হয়, এবং এই রাগের জন্য জাস্ট 10টা সমাধান সূত্র আমি বার করেছি। এগুলো মনে হয় যদি আমরা একটু সেই মতো পথ অবলম্বন করতে পারি, যদি আমরা সেই মতো একটু চলার চেষ্টা করি, মানে বিশ্লেষণ করতে পারি, অ্যানালিসিস করতে পারি, তাহলে অনেকটা নিজের রাগকে কন্ট্রোল করতে পারবো। আর যারা এরকম রাগী ব্যক্তি রয়েছেন, যারা এরকম প্রচণ্ড রাগ করেন, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তার আগে বলি যে এই ভিডিওটা জানি না কতজন বন্ধুর কাছে পৌঁছবে, কারণ এক একটা ভিডিও আমি আগের দিনও বলেছি, আমি যখন আপনাদের কাছে বললাম যে 22,000 28,000 মানুষ আপনাদের কাছে পৌঁছয় আমার লাইভ ভিডিওগুলোতে, তারপরের দিনই দেখলাম যে এই মুখপুস্তিকা আমাদেরকে এমনভাবেই সুন্দর করে একটা, অনেকেরই নাকি এটা হচ্ছে যারাই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা জীবনে সমাজের জন্য কিছু করতে চান, তাদের কিন্তু এই রকমভাবে অনেক সময় তাদেরকে ট্রাপে ফেলা হচ্ছে। আমি জানি না এর বিশেষ কোনো কারণ, কারণ আমি আগেই বলেছি টেকনিক্যালি আই এম নট সাউন্ড পারসন, আমি খুব একটা ব্যাপারগুলো বুঝি না। অনেক কিছু আসছে, সেগুলোকে অ্যানালিসিস করার সময় ধৈর্য কোনোটাই আমার নেই। আমার মনে হয় সেই সময় আমার সেশন নিলে ভালো হবে, সেই সময় আরও 10টা মানুষের সাথে কথা বললে আমার কাজে দেবে, আমার নিজের তাতে প্রগতি হবে এবং আমার যারা আশেপাশে রয়েছেন তারাও খানিকটা প্রগতির পথে হাঁটতে পারবেন। তাই ফেসবুকের কী ডিমান্ড আমি জানি না, কিন্তু অনেকটা রিচ কমিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা ক্লায়েন্ট এসে আমাকে বলছেন, ম্যাম আপনি কি ভিডিও বন্ধ করে দিয়েছেন? আমি আবারও বলবো, যারা আমার ভিডিও দেখছেন, যারা ভালোবাসেন আমাকে, যারা আমাকে পছন্দ করেন, আপনাদের সহযোগিতায় আমি এতগুলো বছর ধরে আপনাদের জন্য ভিডিও করে চলেছি, তাদের বলবো আপনারা ফরওয়ার্ড করে দেবেন, শেয়ার করে দেবেন। হ্যাঁ, শেয়ারই তো বলে, শেয়ার করে দেবেন প্লিজ। কারণ অনেকের কাছেই কিন্তু নোটিফিকেশান পৌঁছচ্ছে না। নোটিফিকেশান ফেসবুক থেকে অফ করে দেওয়া হচ্ছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, অনেকেরই এটা হচ্ছে, যারা ভালোভাবে কাজ করার হয়তো চেষ্টা করছে, যারা হয়তো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। আমি ঠিক এই বিষয়গুলো জানি না, তবে এটা বুঝতে পারছি যে আপনারা আমার সাথে আছেন, আপনারা আমার অনুষ্ঠান দেখতে চাইছেন, এটাই আমার কাছে সবথেকে বড় কথা। আপনারা বারবার বলছেন যে আমরা ভালো থাকি আপনার ভিডিও দেখে, এটাই আমার কাছে পরম প্রাপ্তি। আর আমার অন্য কিছু প্রাপ্তির দরকার নেই। তবে হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনাদের কাছে পৌঁছচ্ছিলাম, সেই জায়গাটা যদি অসুবিধাজনক হয়, একটু তো অসুবিধে হয়। একটা ভিডিওতে দেখতে পাচ্ছি, যদিও এটা নিয়ে আমি রিপোর্ট করেছি, মানে আমার মেয়ে এটা নিয়ে করে দিয়েছে, আমি তো এগুলো সম্পর্কে বললামই, বিশেষ কিছু জানি না। একটা ভিডিওতে দেখছি 40,000, 36,000, 38,000 মানুষ দেখছেন, পরের দিন ঘুম থেকে উঠে দেখছি সেটাকে ভিউয়ার্স কমিয়ে দিয়ে 12,000-এ দেখানো হচ্ছে। তো আমি সত্যি বিষয়গুলো যেহেতু জানি না, খারাপ তো লাগছে। খারাপ ঘটনা ঘটলে যে কোনো মানুষের খারাপ লাগবে, এবং আমি সবসময় বলি আমি সাধু নই, আমি সন্ন্যাসী নই, যে সন্ন্যাসিনী নই যে আমি রাগ করব না। রাগ হওয়াটাও স্বাভাবিক, কিন্তু রাগটা করে তো মিথ্যে আস্ফালন করে লাভ নেই। যেখানে আমি জানি যে এখানে আমার রাগ করে কোনো লাভ নেই, সেখানে আমি রাগ করব না। তখন আমি কিছু কাজ করব। তখন আমাকে ভাবতে হবে ঠান্ডা মাথায়, বা নিজেকে একটু স্থিতিশীল পর্যায়ে আনতে হবে যে বাবা রাগ করে লাভ নেই, বরং তুমি তোমার কাজটা করে যাও, একসময় কর্মই কথা বলবে। এটাও ভাবতে পারি। তার মানে দেখুন, রাগ আসলে আমরা নিজেরা কন্ট্রোল করতেও পারি। এটা আমাদের যেহেতু সহজাত প্রবৃত্তি, আসবে, কিন্তু অ্যাজ আ হিউম্যান বিইং, মানুষ হিসেবে আমাদের যেহেতু বোধ বুদ্ধিকে আমরা পরিচালনা করতে পারি, তাই রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, রাগকে কতটা সংযম করতে হয়, সেটা কিন্তু আমাদের হাতে অনেকটাই থাকে। এই বিষয়েই আজকে আলোচনাটা করব। আমার মনে হয় সারা জীবনের জন্য অনুতপ্ত না হয়ে রাগের সময় যদি কিছুটা সংযম করা সম্ভব হয় কথায়, আচরণে, তাহলে সারা জীবন বিবেক দংশনের থেকে আমরা বাঁচতে পারি। কারণ
যে মানুষটিকে আপনি খারাপ কথা বলছেন তিনি হয়তো একদিন ভুলেই যাবেন, আপনি ভুলতে পারবেন না। সবথেকে বড় মানে যন্ত্রণা কার হয় জানেন? আপনার নিজের মনে, আমাদের নিজের মনে। ওই বিবেকের দংশনের থেকে বড় দংশন আর হতে পারে না। তাই আপনি রেগে গিয়ে হয়তো এমন একজন মানুষকে এমন একটা কথা বললেন, সেটা সারা জীবন আপনার কাছে খারাপ লাগছে। আপনার চোখ বন্ধ করলেই মনে হচ্ছে কেন বললাম? কেন আমি এত রেগে যাই? রেগে গিয়ে বারবার কেন আমি খারাপ কথা বলি? রেগে গিয়ে কেন আমার ছেলেকে বা মেয়েকে এতটা মারলাম? অথচ ও তো এটা ডিজার্ভ করে না। আহারে! কত কষ্ট হয়েছে, কত লেগেছে ওর। কত মানুষের রাগের কথা আমরা শুনে শিহরিত হয়ে যাই চেম্বারে। কারোর দেখেছি এত রাগ করেছে যে তার সন্তানকে এত জোরে খামচি দিয়েছে, হাতে চামড়া উঠে চলে এসেছে। এটা রাগের বহিঃপ্রকাশ। কাউকে দেখেছি রাগের জন্য এত খারাপ শব্দ চয়ন করেছেন, মানে শব্দ কি বলবো, নিক্ষেপ করেছেন, চয়ন আর বলা যায় না সেক্ষেত্রে, নিক্ষেপ করেছেন, সংসারটা ভেঙে গেছে। হাজবেন্ড বা ওয়াইফ তারা হয়তো একে অপরকে আর ক্ষমাই করতে পারছে না। বারবার তাদের মাথার মধ্যে এই প্রশ্নটা চলছে যে নিশ্চয়ই ও আমার সম্পর্কে এটা ভাবে, না হলেও বলল কি করে? রাগের মাথাতেও এরকম কথা কি বলা যায়? ঠিক রাগের মাথাতেও কি আমরা এইরকম কথা, এইরকম অপমান অবমাননা করতে পারি? করা উচিত, এই অধিকার আমাদের আছে? নেই। আমরা এটা করতে পারি না, কিন্তু আমরা বারবার রেগে গিয়ে কেন আউটবার্স্ট করি? কেন আমরা কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না? কেন এতটা রাগ হয় যে সেই রাগের জন্য আমাদের নিউরো ট্রান্সমিটারের গণ্ডগোলে আমাদের সুগার চলে আসে, আমাদের হাই প্রেশার চলে আসে? রাগের বহিঃপ্রকাশ এতটা ভয়ঙ্কর হয় যে নিজেকে সেই সময় যদি আয়নায় ধরা যায়, নিজেকে নিজে আমরা চিনতে পারি না। কেন? এটা কি কোনোভাবেই চ্যানেলাইজ করা যায় না? এটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না? আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর রাগের দু একটা নমুনা বলে দিই। বললামও ইনফ্যাক্ট, বহু সংসারকে ভেঙে যেতে দেখেছি রাগের কারণে। বহু মানুষ রাগের জন্য এমন কথা বলেছেন, রাগ এমন করে রাগ করে কথা বলেছেন, অভিমানে অপোনেন্ট অর্থাৎ আরেক দিকের মানুষ সারা জীবনের জন্য সরে গেছেন। রাগ করে এমন কথা সন্তানকে বলেছেন বা সন্তান মাকে বলেছেন, মা সারা জীবনের জন্য সেই সন্তানের মুখদর্শন করেননি। রাগের জন্য হাজব্যান্ড ওয়াইফ এমনভাবেই তাদের সম্পর্ককে রেখেছেন, হয়তো চক্ষুর সামনে, সমাজের সামনে তারা স্বামী স্ত্রী হিসেবে রয়েছেন, কিন্তু তাদের জীবনযাত্রা টোটালি ডিফারেন্ট। তাদের ভাবনা চিন্তা কথাবার্তা খাওয়া দাওয়া সবটা আলাদা, কিন্তু সমাজের কাছে তারা স্বামী স্ত্রী হিসেবে এক ছাদের তলায় রয়ে গেছে। রাগ আমাদের ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে আসে। একটি ভদ্রলোক তিনি এসেছিলেন, তিনি বলেছেন, আমি রেগে গিয়ে আমার ওয়াইফকে এত জোর মেরেছিলাম যে এখন সত্যি ডিভোর্সটা চলছে, অথচ আমি কিন্তু কখনো ভাবিনি ওকে মারবো। কেন আমি করলাম? এই রাগের শিকার আমরা কখন হই, কেন হই, এবং কতটা পরিমাণ আমাদের মধ্যে স্ট্রেস থাকলে এইভাবে আমরা রেগে যাই। আজকে বিষয়টা নিয়ে আলোচনা করবই এবং অবশ্যই সমাধান থাকবে। মন দিয়ে শুনবেন। আমি আবারও বলি যে 10টি পয়েন্টকে নির্বাচন করেছি যে যাতে এগুলো নিলে অন্তত পক্ষে আমরা রাগটাকে কন্ট্রোল করতে পারি। এর বাইরেও কিন্তু আবারও হতে পারে। এছাড়াও আরেকটা কথা অবশ্যই এর পরিপ্রেক্ষিতে বলবো যে অনেক সময় আমাদের ক্ষেত্রে এটা হয় যে আপনারা কমেন্ট করেন, রাগকে এভাবে কন্ট্রোল করা যায়? যায়। আমি বলছি রাগকে এভাবে কন্ট্রোল করা যায়। আমারও এক সময় অত্যন্ত রাগ ছিল। আমি কিন্তু নিজের প্রতি এগুলো প্রয়োগ করে, এই সিবিটি নিজের প্রতি প্রয়োগ করে, এই ভাবনা চিন্তাগুলোকে নিজের প্রতি প্রয়োগ করতে করতে আমার জীবনে আমি তার উদাহরণ, আমি রাগকে হয়তো 80% কমিয়ে দিয়েছি। 20% থাকার দরকার। আমাদের প্রত্যেকের রাগ দরকার। সেদিনকেই যেমন পড়ছিলাম, একটি আর্টিকেল পড়ছিলাম, সেখানে সুধামূর্তিজি বলছিলেন যে তিনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তারপরে যখন তিনি টাটাতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, সেখানেও যখন বলা হয়েছে যে পুরুষরাই একমাত্র ওই পোস্টটার জন্য তিনি মানে রিজার্ভ করেন, মহিলারা না, তখন তিনি এতটা রেগে গিয়েছিলেন যে ডিরেক্ট তিনি রতন টাটাকে তিনি চিঠি দিয়েছিলেন যে কেন এটা হবে। এই যে রাগের বহিঃপ্রকাশ, এটা প্রয়োজন আছে। রাগ যদি মিনিমাম একটা না থাকে, তাহলে তো আমরা অনেক
অনেক কিছু থেকে বিরত থাকবো, অনেক কাজ আমরা করব না। আমরা যদি নিজের ওপরও রেগে গিয়ে কখনো না ইনিশিয়েটিভ নিয়ে অনেক কিছু কাজ করতে পারবো না। আমরা রেগে না গেলে আমাদের সন্তান আমাদের ভয় পাবে না, আমরা তাদেরকে সুন্দরভাবে কাজ করাতে পারবো না। আমরা যদি আমাদের একটা মিনিমাম ওই 20% রাগ না থাকে, তাহলে আমাদের সামনের দিকের মানুষটাকে, যাকে আমার সঠিকভাবে পরিচালনা করা দরকার, কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কোনো জবে রয়েছি, সেখানে আমার কিছুটা রাগের বহিঃপ্রকাশ থাকা দরকার। যদি আমি অত্যন্ত মাটির মানুষ হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সকলকে নিয়ে একসাথে চলতে পারবো না। সেক্ষেত্রে আমার দলনেতা বা দলনেত্রী হবার মতো কিন্তু মোটিভ থাকবে না। তাই রাগ আমাদের সহজাত প্রবৃত্তি, সেটা ডেফিনেটলি থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু সেটা যেন ভয়ঙ্কর আকারে না থাকে। সব সময় সেটাকে আমাদের চ্যানেলাইজ করতে শিখতে হবে। যাদের ভয়ঙ্কর রাগ রয়েছে, কথায় কথায় রেগে যায়, কথায় কথায় রেগে যায় পরিবারের মানুষ, তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আর যারা রাগের শিকার হচ্ছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। শুরু করি যে কেন আমাদের রাগ হয়। প্রথমত হচ্ছে, প্রথম রাগের কারণ আমি যেটা মনে করি সেটা হলো অ্যাংজাইটি। যারা খুব অ্যাংশাস থাকেন, অলওয়েজ টেনশনে থাকেন, অলওয়েজ তারা একটা অজানা আতঙ্কিত, মানে অজানা একটা আতঙ্ক তাদেরকে তাড়া করে বেড়ায়। এটা হবে না তো, ওটা হবে না তো, ওটা করছে না তো, ওটা হবে না তো। এই ধরনের অ্যাটিটিউড বা এই ধরনের ভাবনা চিন্তা যাদের মধ্যে রয়েছে, তাদের কিন্তু ধুম ধাড়াক্কা রাগ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, কারণ তাদের ভাবনা চিন্তার উপরে তাদের কোনো কন্ট্রোল থাকে না। সে কারণে যারা খুব অ্যাংজাইটি রাশ যাদের হয়, তারা কিন্তু অত্যন্ত বেশি রেগে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে রয়েছে। 2 হলো ডিপ্রেশন। আমি এই দুটোকে সবার আগে রাখার কারণ হলো, ডিপ্রেশন হলো মন খারাপ, কিন্তু সেই মন খারাপ আমাদেরকে অনেক সময় বহিঃপ্রকাশ করে রাগের মাধ্যমে। মন খারাপ হচ্ছে, ক্রমাগত মন খারাপ হচ্ছে, জীবনে নানান কিছু নিয়ে মন খারাপ হওয়ার যে একটা ব্যাপার থাকছে, লাগাতার ডিপ্রেসড একটা মুডে রয়েছেন, এবং তারপরে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হিসেবে মানসিক চাপ সামলাতে না পেরে সেটা রাগে পর্যবসিত হচ্ছে। ডিপ্রেশনে অনেক সময় অত্যাধিক রাগের মাধ্যমে কিন্তু বহিঃপ্রকাশ হয়। এবং আমি এই ডিপ্রেশন প্রসঙ্গে বলবো যে একজন সাইকিয়াট্রিস্ট তিনি বলে, মানে একটা কোটটাকে আর কি বলছে আপনাদের সামনে, যে যিনি বিষাদগ্রস্ত মানুষ হন, তিনি শুধু জীবনের বিষাদটাকেই ফিল করেন, তিনি জীবনটাকে উপভোগ করতে জানেন না। তাই ডিপ্রেসড পার্সনদের ক্ষেত্রে আমার প্রথম এটা বলার যে, নিজের ডিপ্রেশনের বাইরে এসে সব কিছুকে দেখার চেষ্টা করুন। ডিপ্রেশনটাই জীবন নয়, জীবনটা ডিপ্রেশনের বাইরেও। যদিও আজকে টপিকটা ডিপ্রেশন নয়, কিন্তু ডিপ্রেশন প্রসঙ্গে এই কথাটা হঠাৎই মনে এলো। এবারে হলো এক্সপেকটেশন। আমি যা চাইছি সেই মতো না হলেই আমি রেগে যাচ্ছি, সেই মতো না হলেই কিন্তু আমার পারদ চড়তে শুরু করেছে। আমি কোনো মতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি চাই আমার ওয়াইফ এরকম করুক, আমি চাই আমার হাজব্যান্ড ঠিক ঠিক আমি যেরকম চাইছি সেরকম ব্যবহার করুক, আমি চাই আমার সন্তানরা আমার মনের মতো হোক। এই যে এক্সপেকটেশন, ক্রমাগত আমি আমার উল্টো দিকের মানুষের কাছ থেকে, ইনফ্যাক্ট এই এক্সপেকটেশনটা কিন্তু নিজের কাছেও থাকে। অনেক সময় নিজের কাছে নিজের এক্সপেকটেশন ফুলফিল না হলেও আমরা কিন্তু সেই রাগটা নিজের রাগটা অন্যের ওপরেও প্রকাশ করে থাকি। নিজে রেগে গেলাম, ধুম করে মাকে একটা কথা বলে দিলাম। নিজে হয়তো নিজের কারণে রেগে গেলাম, দেখলাম বাবাকে একটা কিছু বলে দিলাম, কিন্তু পরিবারের কাউকে একটা খারাপ কথা বলে দিলাম। রেগে গেছি, কেন রেগে গেছি? আমি হয়তো এমন কিছু কাজ করেছি বা এমন হয়তো চাহিদা নিজের কাছে করেছি, সেটা আমি নিজেই ফুলফিল করতে পারি, হয়ে গেল, রেগে গেলাম। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই এক্সপেকটেশন আগেও ছিল, এখন আরও বেশি হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। পৃথিবীতে সবাই সুখী আছে আমি ছাড়া, এবং আমি আমার কাছের মানুষদের থেকে কিচ্ছু পাচ্ছি না। আস্তে আস্তে সারা দিন পর আমার ভেতরের এই এক্সপেকটেশনের মানে পাড়া চড়তে 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 আমি সব থেকে ডিপ্রাইভ পারসন, আমার লাইফে কিচ্ছু নেই। আমি সবাই, আমার বন্ধু বান্ধব পরিচিত মোবাইল অন করলেই তো খুশির বন্যা, আমি একমাত্র দুঃখে আছি, আমার জীবনটাই শুধুমাত্র খরার মধ্যে রয়ে গেছে। এই ভাবনা চিন্তা যাদের রয়েছে, তাদের রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কারণ তারা সব সময় কিন্তু একটা অতৃপ্তিতে ভুগে চলেছেন। এই কারণে এই এই এক্সপেকটেশনের জায়গাটা, এই চাহিদার জায়গাটা কতটা করব, সেটারও কিন্তু একটা সুন্দর করে পাঠ করা প্রয়োজন, সেটারও কিন্তু একটা পাঠন সিস্টেম হওয়া উচিত বলে আমি মনে করি, এবং সেটা ছোটোবেলা থেকেই হওয়া উচিত। এরপরে আসি জিরো
অ্যাকসেপ্টেন্সি, গ্রহণযোগ্যতা নেই। যেটা হলো, আমার সামনের মানুষটা আমাকে যেটা সার্ভ করলো সেটা নেওয়ার ক্যাপাবিলিটি আমার নেই, অথবা আমি আমাকে যা সার্ভ করছি সেটা নেওয়ার ক্যাপাবিলিটিও আমার নেই। একদম জিরো লেভেলে চলে যায় আমাদের এক্সপেকটেশনটা, অ্যাকসেপ্টেন্সিটা। যে মানুষটাকে আমি সামনে দেখছি সেই মানুষটাকে আমি গ্রহণই করতে পারছি না, তার কোনো কিছু গ্রহণ করতে পারছি না, তার কথা বলা, তার হাঁটা চলা, তার খাওয়া দাওয়া, কোনো কিছুই না। অফিসে থাকলে পরে অফিসের কলিগদের সেই তাদের ব্যবহারটা আমার গ্রহণযোগ্যতার মধ্যে রয়েছে না। জিরো লেভেল অ্যাকসেপ্টেন্সি, এটা কিন্তু আমাদের রাগের আরেকটা কারণ। আমরা ধুম ধারাক্কা রেগে যাই, মানে আমরা মনে করি যে আমার, এবং এটা কিন্তু ওই যে বললাম নিজের কাছে, যে আমার বোধহয় এটা ভালো নয়, আমি বোধহয় এটাতে ভালো করতে পারি না, বাকিরা বোধহয় সবাই ভালো করছে। নিজের গ্রহণযোগ্যতাও কিন্তু নিজের কাছে নেই। এই নিজের যে গ্রহণযোগ্যতাটাও নিজের কাছে নেই, অর্থাৎ সেলফ এস্টিমও সেখানে জিরো। তার রাগটার প্রকাশ হচ্ছে বাড়ির লোকের উপরে, তার রাগের বহিঃপ্রকাশ হচ্ছে নিজের কাছে, এবং নিজে রেগে গিয়ে অনেকে কিন্তু নিজের ওপর নিজে রেগে গিয়ে সেলফ হার্ম করছে, বাড়ির জিনিস ভাঙচুর করছে, হয়তো নিজের, মানে নিজের ওপরে নিজে রেগে গেছে কিন্তু সেটা বুঝতে পারছে না। তার হয়তো বহিঃপ্রকাশটা হচ্ছে বাড়ির কারোর ওপরে, নিজেও সে আইডেন্টিফাই করতে পারছে না। আইডেন্টিফাই করাটা অনেক রোগ নিরাময়ের মানে পরিমাণ হয়ে যায়। এরপরে হলো ডিসস্যাটিসফ্যাকশন, যেটা এক্ষুনি বলছিলাম, যে ডিসস্যাটিসফ্যাকশন, অতৃপ্তি আমাদের জীবনে অনেক সময় ভয়ঙ্কর রাগের সৃষ্টি করে। যেমন জীবন চেয়েছিলাম, কই সেরকম তো হলো না আমার জীবনটা, আমি যেরকমভাবে নিজের জীবনটাকে দেখতে চাই সেরকম তো হলো না, আমার সন্তানে যতটা মেধা আমি এক্সপেক্ট করেছিলাম সেরকম তো হলো না, আমি আমার যেরকম চাকরিটা করতে চেয়েছিলাম সেই রকম চাকরি তো পেলাম না। আমার কাছে একটি খুব বড় একটা কোম্পানির একটি মানে একজন ইঞ্জিনিয়ার, তিনি এই ডিসস্যাটিসফ্যাকশন প্রসঙ্গে তার সাথে যখন কথা বলি, তিনি আমার কাছে নিয়মিত সেশন করেন, ভদ্রলোকের বক্তব্য হলো যে তার মা ছোটবেলায় সে খুব ডাক্তারি পড়তে চেয়েছিল, কিন্তু তার মা বাবা তাকে ডাক্তারি না পড়িয়ে তাকে ইঞ্জিনিয়ার করিয়েছে, এবং সে কিন্তু একটা বড় কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং পোস্টে বিলং করছে। ডাক্তারি না পড়ার বেশ কিছু নাকি কারণ ছিল, এবং সেই কারণ নিয়ে আমরা বহুবারই আলোচনা করেছি, যেটা নাকি সত্যি কোনো ডেফিনেটলি ভ্যালিড রিজন ছিল। কিন্তু এখন সে একটা বড় কোম্পানিতে ভালো একটা পোস্টে রয়েছে, সে তার জব নিয়ে স্যাটিসফাইড, কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন বাবা মার ওপরে, ডিসস্যাটিসফ্যাকশন তার কেরিয়ারে, সে কেন ডাক্তার হতে পারলো না, ডাক্তার না হয়ে সে যে ইঞ্জিনিয়ার হয়ে কম কিছু হলো না, এই স্যাটিসফ্যাকশনটা কিছুতেই সে কিন্তু তার ভেতরে কোনো রকমভাবেই তার বীজ বপন করতে পারছে না। সারাক্ষণ সে ফ্লোট করে যাচ্ছে এর মধ্যে, যে আমি ডাক্তার হলাম না, আমি যে ইঞ্জিনিয়ার হলাম, আমি যে অনেকের একটা গোল্ডেন মানে ড্রিম, এটা সেই ড্রিমটা আমি লিড করছি, অথচ আমি কিছুতেই রিয়েলাইজ করতে পারছি না যে আমি কতটা ভালো রয়েছি। এই যে ডিসস্যাটিসফ্যাকশন, এবং এই ছেলেটিরও কিন্তু কথায় কথায় রাগ হয়। হঠাৎ করেই কথা বলতে গিয়ে প্রসঙ্গটার অবতারণা করলাম, এই ছেলেটিরও কিন্তু ভয়ঙ্কর রাগ আছে, রেগে গিয়ে অনেক সময় কিন্তু মিসবিহেভ ওয়াইফের সাথে, মা বাবার সাথেও করে ফেলছেন, কারণ সারাক্ষণ ডিসস্যাটিসফ্যাকশন তাকে তাড়া করে বেড়াচ্ছে এই কারণে, ডাক্তার হতে চেয়েছিল, ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ার হয়েছে বলে, এবং বাবা মা তাকে কোনো কারণেই ডাক্তার হতে হয়তো দেয়নি, মানে কোনো কারণে হয়ে ওঠেনি আর কি। ভেবে দেখুন, স্যাটিসফ্যাকশনটা যদি না থাকে, সন্তুষ্ট হতে যদি আমরা না শিখি, তাহলে ভয়ঙ্কর সমস্যা আমাদের জীবনে। এরপরে আসি যে আরেকটা মজার বিষয়, এটা এই পয়েন্টটা খুব মজার। 6 নম্বর, রাগ করলে যদি চাহিদা মেটে তাহলে সেই জায়গায় আমরা রাগ করি বেশি করে। আমি জানি যে রাগ করলে আমি জিনিসটা পাবো, একটা বাচ্চা জানে রাগ করলেই মা গিফটটা দেবে, রাগ করলেই মা বায়না মেটাবে, বাচ্চাটা রাগ করতে শুরু করে দেয়, কিন্তু সেই বাচ্চা অন্য কারোর কাছে গিয়ে রাগ করে না, যেখানে নাকি সে জানে পানিশমেন্ট পেতে পারে, সেখানে সে জানে প্রচণ্ড বকুনি পেতে পারে, সেখানে সে রাগ করে না। রাগ আমরা বড়রাও তাই রাগ করি জায়গা বুঝে, যখন বুঝি আমার রাগের দাম উল্টো দিকের মানুষ দেবে, বা আমি রাগটা করে এখানে বেশ পার পেয়ে যাব, তখনই কিন্তু রাগটা অ্যাকচুয়ালি করি আমরা, আদারওয়াইজ আমরা কিন্তু সবসময় রাগ করি না। ওসিডির যারা পেশেন্ট রয়েছে তারাও কিন্তু, ওই যাদের মধ্যে এই সমস্যাগুলো রয়েছে তারাও কিন্তু খুব বেশি রকমভাবে রাগের শিকার হয়ে যায়। তারা যেরকম জীবন, মানে যেই জিনিসগুলো যেরকম চাইছে সেগুলো হচ্ছে না, বাকি মানুষ তো তাদের মতো করে ভাবছে না, তাই তাদেরও কিন্তু একটা রাগ, অত্যন্ত বেশি রাগের প্রবণতা দেখা যায়।
রাগ একটা জেনেটিক কারণ হতে পারে। বাবাকে রাগতে দেখেছি, দাদুকে রাগতে দেখেছি, আমিও রাগ করি। বাড়ির পরিবেশের মধ্যেই সবসময় ও ওর বাবার মতো রাগী কিংবা মায়ের মতো রাগী, এই করতে করতে যে একটা জেনেটিক্যালি তার মধ্যে কিন্তু রাগ চলে এসেছে এবং তারা খুব গর্ব করে অনেকে বলেন, আমার বাবার মতো আমি রাগ পেয়েছি। কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর, এবং তিনি নিজেও সেটা কখনো কখনো ফেস করছেন যে এই রাগ আসলে তার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছে। এরপরে আসি প্যারেন্টিং। নেগেটিভ প্যারেন্টিং অনেক সময় রাগের কারণ হয়। ছোটোবেলায় অকারণে রাগ করার পর যেমন বাচ্চাদেরকে ধমক দিতে হবে, অর্থাৎ পারমিসিভ বা ইন্ডালজেন্ট প্যারেন্টরা অনেক সময় বাচ্চাদের রাগকে প্রশ্রয় দেন। আহা বাবা করো না, আমি তোমায় দিয়ে দিচ্ছি, তুমি যেটা চাইছো সেটা দিচ্ছি। এই ধরনের প্যারেন্টিং যখন হয়, বাচ্চা কিন্তু বোঝে রাগ করলেই জিনিসটা পাবো। একটু আগে যে পয়েন্টটা বলছিলাম, অর্থাৎ নেগেটিভ প্যারেন্টিংও কিন্তু রাগের একটা কারণ হতে পারে। এরপর আসি রাগের কারণ। যথেষ্ট পরিমাণ বিকশিত হওয়ার পরিবেশ আছে, এটা আরেকটা পয়েন্ট, যে রাগ করলে আমি যেখানে রাগ করবো, একটা বলেছিলাম যে রাগ করলে আমার চাহিদা মেটে তাই আমি রাগ করি, আর এই পয়েন্টটা হলো রাগ করলে আমি বেশ একটা ডমিনেট করতে পারি, রাগ করলে আমি অনেকটা প্রকাশ করতে পারি নিজেকে, রাগ করলে আমি অনেকটা আদায় করতে পারি, তখন আমি কিন্তু রাগ করি। রাগ ভীষণ ভয়ঙ্কর পলিটিক্স জানে কিন্তু, তাই এই পলিটিক্সকে একটু সামলে চলতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। এবার ঝটপট আসি সমাধান, কিভাবে আমরা রাগকে কন্ট্রোল করব। কারণ এটাই হচ্ছে আসল, রাগ যদি কন্ট্রোল করতে না পারি, আমাদের জীবনযাত্রা আমাদের হাত থেকে বেরিয়ে যায়। আর কোনো রাগী মানুষকে আমরা কখনো কেউ পছন্দ করি না, নিজেদের রাগকেও কিন্তু আমরা চূড়ান্তভাবে ঘেন্না করি। খেয়াল করে দেখুন, যে মানুষরা রাগী রয়েছেন তারা কিন্তু নিজেদের এই ভিডিওটা দেখতে দেখতে বলছেন, সত্যি কেন যে রেগে যায়, যখন রেগে যাই তখন তো মাথা ঠিক থাকে না। ঠিক ঠিক থাকবে, মাথা ঠিক থাকবে যদি আপনি সত্যি নিজেকে ঠিক করার চেষ্টা করেন, যদি সত্যি আমরা মনে করি যে হ্যাঁ আমি এটা মেনটেন করবো। আমি বলছি আপনি এগুলো করে দেখুন, আপনার রাগ 80% অবধি কমবে, 20% থাকুক, 20% থাকুক। অর্থাৎ 80-20 লজে আমরা কিন্তু এই নিয়মটার মধ্যে যাব। কেমন? 80% যদি আমরা সলভ করে দিতে পারি তাহলে ফাইন, এর থেকে আর বেশি কিছু চাই না। এবং যখন আপনার রাগ কমে যাবে, আপনার আশেপাশের মানুষরা, আপনার পরিবেশ দেখবেন কতটা সুন্দর, কতটা আরামদায়ক, কতটা তারা আপনার কাছে ফ্রেন্ডলি হবে। এই মানুষগুলোই আপনার কাছে এক সময় অনেক দূরের মানুষ ছিল, আপনি সেটা ফিলই করতে পারবেন না। কারণ রাগী মানুষদের, আবারও বলি, কেউ কখনো পছন্দ করি না কিন্তু আমরা। প্রথম কথা হচ্ছে, প্রথম যে সমাধান সূত্র সেটা হলো যে আমার রাগ হচ্ছে এবং আমি রেগে গেলে কী ধরনের আচরণ করি, সেটা যদি কখনো আমি একটা কারোর কাছ থেকে, অনেকের বাড়িতে ক্যামেরা লাগানো থাকে, অনেকে ভিডিও করা থাকে, কোনো একটা ভিডিওর মাধ্যমে একবার দেখে নিতে পারি যে আমি রেগে গেলে কি ভয়ঙ্কর আচরণ করি, বা নিজে যদি একটু রিকল করে নিতে পারেন গতবারের রাগের সময় আপনি কি ভয়ঙ্কর আচরণ করেছিলেন, কি ধরনের বিহেভ করেছিলেন, তাহলে আপনি সেটাকে জাস্ট রাগ যখন হচ্ছে, কারণ রাগ কিন্তু একবারে 100-তে যায় না, রাগ কিন্তু আস্তে আস্তে শুরু হয়। যখন আস্তে আস্তে শুরু হচ্ছে এবং আপনি বুঝতে পারছেন এটা 100-তে যাবার প্রবাবিলিটি রয়েছে, তখনই আপনি কি করবেন, আপনি আপনার রাগের বহিঃপ্রকাশের কি কুৎসিত একটা চেহারা সৃষ্টি হয় সেটাকে আগে ভাবুন। কারণ আমরা নিজেকে কেউ কুৎসিত দেখতে পছন্দ করি না, এবং কি ভয়ঙ্কর আপনার বহিঃপ্রকাশ হয় সেটাকে ভাবুন। তাহলে প্রথমেই একটা আপনি ব্যাক স্টেপ করবেন, অর্থাৎ আপনার 10 থেকে রাগ যদি 10-এ থাকে সেটা 20-তে যেতে দেবেন না, সেটা 10-এই থাকবে। এরপর হলো রাগের কারণটা খোঁজা। যেই মুহূর্তে আপনি দুম করে রেগে গেলেন না, প্রথমে ফার্স্ট স্টেপটা আপনার যখন এটা হলো, তখন আপনি রাগের কারণটা খুঁজতে শুরু করুন। যদি দেখেন যে এই মানে যে কারণে আপনি রাগ করছেন ওটা আপনার নিজের জন্য নয়, তো আপনি নিজের ওপরে কোনো কারণে রেগে গেছেন, সে বা অন্যের রাগটা অন্য কারোর ওপরে, অর্থাৎ আপনি শাশুড়ির ওপরে রাগ করে বরের ওপর চেঁচাচ্ছেন, কিংবা বরের ওপর রাগ করে শাশুড়ি কিংবা বাচ্চার ওপর চেঁচাচ্ছেন, আমি একটা এক্সাম্পল দিলাম। অথবা আপনি বউয়ের ওপর রাগ করে আপনি মায়ের ওপর চেঁচাচ্ছেন, কিংবা আপনি অফিস থেকে রাগ করে এসে আপনি পরিবারের মানুষের ওপর প্রকাশ করছেন। কারণটা কি? যখন কারণটা খুঁজবেন রাগে, এবং আপনারা অনেকেই বলতে পারেন রাগের সময় কি কারণ খোঁজা যায়? হ্যাঁ যায়। এটাও বলছি, এটাও কিন্তু একটা সহজ পদ্ধতি। যখন রেগে যাচ্ছেন, আস্ক টু ইয়োরসেলফ
নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি রেগে কেন গেলাম, কোন কারণে রেগে গেলাম? বসের কথাতে রেগে গেলাম, কলিগের কথাতে রেগে গেলাম, তাহলে বউ যে ফোনটা করেছিল, তাহলে ছেলে যে বা মেয়ে আমাকে ফোন করে একটা কিছু আনতে বললো, আমি চেঁচালাম কেন ওর সাথে? এটা বুঝুন। রাগ করছি কেন, কারণটা কি, এবং কার ওপরে সেটার বহিঃপ্রকাশ করছি। তাহলে দেখবেন রাগ আপনি করছেন, কিন্তু যার উপর রাগ করছেন তার সাথেই সেটা ডিল করবেন, অন্য কারোর সাথে নয়। বেশিরভাগ সময় রাগ করি আমরা অন্য কোনো কারণে, তার বহিঃপ্রকাশ হয় অন্য কারোর প্রতি বা অন্য কিছুর ওপরে। এরপর হলো যেটা সবথেকে ইম্পর্টেন্ট রাগের ক্ষেত্রে, যে 1 সেকেন্ড সময় নিয়ে জাস্ট একটা পজ দিন এবং দেখে নিন যে এর আগেও যখন আপনি রাগ করেছিলেন এই ঘটনাটার ওপরেই, ঠিক যখন আপনি রেগে যাচ্ছেন তখন আপনি 1 সেকেন্ডের একটা পজ দিন, দিয়ে আপনি দেখে নিন যে এই বিষয়টার উপরে আগেও আপনি অনেকবার রাগারাগি করেছেন কিন্তু কিচ্ছু চেঞ্জ হয়নি, বরং সময় নষ্ট হয়েছে, বরং আপনার শারীরিক কষ্ট হয়েছে রেগে যাওয়ার পর, জিনিস নষ্ট হয়েছে, অনেকটা সময় মেজাজ খারাপ থেকেছে, অনেক দিন মেজাজ খারাপ থেকেছে, অথচ রাগটা করে বিশেষ আপনার লাভ হয়নি। জাস্ট একটু সময় নিয়ে এটা ভাবুন, দেখবেন কিচ্ছু চেঞ্জ হয়নি রাগের পরে। তাহলে এই রাগটা করার কি কোনো দরকার আছে? আর যদি মনে হয় হ্যাঁ একটু হলেও চেঞ্জ হয়েছে, তাহলে সেটাকে একটু কম করে রাগা যায় কিনা সেটাকেও কিন্তু একটু পজ দিয়ে আমরা ভেবে দেখতে পারি। খুব ভালো রকম কাজ হয় কিন্তু এটাতে। এরপরে আসছি, রাগ যদি প্রকাশ করতেই হয়, যদি মনে করুন যে মনে হচ্ছে যে না আমি রাগ কন্ট্রোল করে আমি থাকতে পারবো না, এবং এক্ষেত্রে অনেকেই বলবে যে রাগ কন্ট্রোল যদি বারবার করি তাহলে তো আমার কষ্ট হতে থাকবে। ঠিক তাই, আমি একদম রাগকে কন্ট্রোল করে গিলে ফেলতে বলছি না, তাহলে এটা বদহজম হবে, তাহলে সেটা এক সময় না এক সময় বেরোবেই, এবং সেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে। আমি সেটাতে যাচ্ছি না। আমি রাগের কিভাবে চ্যানেলাইজ করতে হয় সেটা আমি ডেফিনেটলি এই ভিডিওতেই বলে দেবো। তাহলে আমরা যেমন গ্যাসে কিছু বসালে পরে তখন কি করি, সিদ্ধ হওয়ার জন্য অল্প আছে বসাই, তাই তো যারা আমরা রান্না করি, ঠিক তেমনভাবে আমার রাগটাকে একটু স্টিমে দেওয়া যায় কিনা দেখুন তো। কারণ রাগটাকে স্টিমে দিলে উল্টো দিকের মানুষকে সঠিকভাবে সেদ্ধ করা যায় কিনা, মানে সেদ্ধ মানে বলতে চাইছি যে সত্যি সত্যি সেদ্ধ করতে যাবেন না, কারণ রেগে গেলে এমনি মনে হয় সবাইকে ছাড়কার করে দিই। আসলে তার ভেতরে আমার রাগের কারণটা তার মধ্যে পুট করতে পারছি কিনা সেটা একবার দেখুন তো। অর্থাৎ রাগটা হাই হাই করে চিৎকার না করে, জিনিসপত্র না ছুঁড়ে, মারধর না করে, রাগটাকে একটু কমিয়ে নিয়ে এসে রাগত অবস্থায় আপনার রাগেরও বহিঃপ্রকাশ হলো, গ্যাসটাও জ্বললো, রান্নাটাও হলো, আবার গ্যাস অত্যন্ত খরচা হলো না, আবার সুসিদ্ধও হলো। সেই রকমভাবে রাগটাকে কন্ট্রোল করা যায় কিনা একবার দেখুন তো। অর্থাৎ রাগটাকে রেগুলেটরের মাধ্যমে যেমনভাবে আমরা রেগুলেটিং করি সেভাবে রেগুলেটিং করা যায় কিনা সেটা একবার দেখুন তো। এরপর হলো 5 নম্বর, যার সাথে রাগারাগি করছি তার সামনে থেকে কি চলে যাওয়া যায়, এটা একটু দেখুন। যদি তর্ক হচ্ছে, একটা রাগারাগি হচ্ছে, এরপর মনে হচ্ছে হাতটাই উঠে যাবে, চট করে জায়গাটা ছেড়ে দিন। যদি ড্রয়িং রুমে থাকুন তাহলে রান্নাঘরে চলেন, অফিস যদি অফিসে বসের সামনাসামনি থাকেন বা কলিগের সামনাসামনি থাকুন, করিডোরে চলে যান। যেখানে গেলে আপনার তার মুখোমুখি আর হতে হচ্ছে না অন্তত পক্ষে 10 মিনিট, 10 মিনিট পরে ঘুরে এসে দেখবেন আপনার সেই যে মেন্টাল স্টেটটা ছিল সেখান থেকে আপনি অনেকটা কিন্তু কুল হয়েছেন, অনেকটা ঠান্ডা করতে পেরেছেন নিজেকে। এরপরে হলো যে কাউন্টিং করা, এটা আমরা বারবার মানে যখনই সাইকোথেরাপি করি রাগের ওপরে, যখনই আমরা সাইকো অ্যানালিসিস করি বা নানান ধরনের সিবিটি বিটি প্রয়োগ করি রাগের জন্য, তখন আমরা বারবারই কিন্তু বলি 10 কাউন্টিং করতে। 10 কাউন্টিং করতে হবে, 10 to 1, অর্থাৎ ধরে ধরে খুব রেগে যাচ্ছেন আপনি 10, 9, 1 এভাবে রিভার্স কাউন্টিং করে একটু রাগটাকে কন্ট্রোল করতে পারেন কিনা। কিংবা আপনি যখনই দূরে সরে যাচ্ছেন সেখানে গিয়ে জাস্ট যদি ফ্রেশ এয়ার নেওয়ার জায়গা থাকে তাহলে একটু ডিপ ব্রেথ করতে পারেন কিনা, কারণ যখনই আপনি ডিপ ব্রেথ করছেন তখন আপনার ব্রেনে অক্সিজেনটা ভালোভাবে পৌঁছচ্ছে, আর আপনার ব্রেন আস্তে আস্তে কিন্তু একটু মানে তার নিউরো ট্রান্সমিটারগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমাদের এক্সাইটেড করে, অ্যাংশাস করে, সেগুলো কিন্তু একটু শিথিল হবার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে
অনেক সময় দেখা যায়, যেমন আমরা জাবুই মেটে দেখেছিলাম যে এক্স বয়ফ্রেন্ডের ওপরে এত রাগ হয়েছিল, আম শাহিদ কাপুর কিন্তু বলছিল যে ছবিটা নিয়ে পুড়িয়ে দিতে বা কিছু একটা লাভ লেটারকে পুড়িয়ে দিতে বলছিল। এই ধরনের নাম লিখে বা তাকে কিছু আ আ তার বিষয় যার উপর রেগে যাচ্ছি, তার ওপরে আ কিছু যদি মানে তার সম্পর্কে কিছু লিখে সেটা যদি জাস্ট ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে মুড়ে ফেলে দিলেন। এইরকম কিছু যদি করতে পারেন, অথবা রাগ হয়েছে কোনো বল থেরাপি আমরা যেটা বলি, হাতে বল নিয়ে ১০ বার বা ২০ বার যদি এরকম বল, যেটা ছোট যে নরম, নরম যে বলগুলা সেগুলোকে করলে অ আস্তে, আস্তে কিন্তু আমাদের রাগটা কমতে শুরু করে দেয়। এটা গেল ৮ নম্বর পয়েন্ট। এবারে ৯ নম্বর হলো, হাতের সামনে যদি মোবাইল থাকে, না ছুঁড়ে মারবেন না। হাতের সামনে যদি মোবাইল থাকে তাহলে সেই মোবাইলটায় যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার সবসময় ইন্টারেস্ট লাগে, রিল হোক, মানে যেটা ভালো নয়, অ্যাকচুয়ালি দেখা ভালো নয় এগুলো। কিন্তু যদি আপনার ওগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে, আপনি সেটাতে ঢুকে যান। দেখবেন ২-৩ মিনিটের মধ্যে আপনি এমনভাবে রিলের মধ্যে ঢুকে গেছেন যে আপনার ওই রাগটা ওই মুহূর্তে অতটা কিন্তু সাংঘাতিকভাবে বহিঃপ্রকাশ করবে না। ১০ নম্বর হলো, রাগ করলেই কি আপনার জীবনটা পাল্টে যাবে? সেটাও কি এবারে ১০ টা স্টেপ যাওয়ার পর একটু ভাবা যায় না? যে আমি কি রাগ করলেই আমার জীবনে সবকিছু চেঞ্জ হয়ে যাবে? নাকি রাগ করে খারাপ কথা বলা থেকে এই যে আমি নিজের একটু দূরে থাকলাম, এবারে কি আমি নিজেকে একটা পুরস্কার দিতে পারি? এবারে কি আমি একটা টফি খেতে পারি? এবারে কি আমি একটা সুন্দর হাসি দিতে পারি যে আজকের রাগটা কিন্তু আমি জিতে গেলাম, আমি রাগলাম না, আমি কাউকে খারাপ কথা বললাম না, আমি জয়ী হলাম আমার জীবনে। কারণ আমরা রেগে গিয়ে, ওই যে আবারও বলি, যত না বেশি অন্যকে দুঃখ দেই তার থেকে অনেক বেশি বিবেকের দংশন হয়। কেন আমি বললাম বা কেন মারলাম বা কেন ভাঙলাম? এবং এই ভাঙা প্রসঙ্গেও বলি যে অনেকে কিন্তু মানে বুঝে শুনে ভাঙে। যেই জিনিসটা ভাঙলে পরের দিন আবার পাওয়া যায়, যেই জিনিসটা ভাঙলে সচরাচর সেই জিনিসটাকে আমরা খুব মানে ইজিলি অ্যাভেলেবেল, সেইগুলোকেই অনেকে ভাঙেন। তার মানে রাগ কিন্তু যথেষ্ট আমরা বুদ্ধি খরচা করেই করি, যথেষ্ট সেন্সে করি। তাই চেষ্টা করবেন যে এখন থেকে আমরা যদি এই চেষ্টাটা করি যে রাগ আমাদের জীবনকে কোনোভাবেই সুন্দর করতে পারে না। কিন্তু মিনিমাম 20% রাগ আমাদের প্রত্যেকেরই হয়, তাই না? এই যেমন আমার ফেসবুকের উপর একটু রাগ হচ্ছিল। যদিও বেশিক্ষণ হয়নি। কারণ আমার ওখানে জানি আমার কিছু করার নেই। যে সেখানে মানে যেটা তাদের করণীয়, যা তাদের সিস্টেম আছে তার মধ্যেই আমাকে আসতে হবে। সেই আমি জানি যেখানে আমার রাগ করলে চলবে, সেখানেই আমি রাগ করি। এতটাই আমরা দুষ্টু। তাই দেখুন না, রাগ না করে কতটা ভালো থাকা যায়, এবং রাগ করে অপরকে দুঃখ দেওয়া, এটা সত্যিই কিন্তু নিজের কাছে নিজে কোথাও যেন একটা ফেস লস, তাই না? সবাই ভালো থাকুন, এবং ভালো থাকার জন্যই আমি চেষ্টা করি, ভালো রাখার জন্য চেষ্টা করি, নিজেও ভালো থাকি আপনাদের সামনে এসে, এবং আপনাদেরকেও চেষ্টা করি যতটা সম্ভব আমার ভাবনা শিক্ষা অনুযায়ী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই নানান ভিডিওগুলো, যাতে আমাদের জীবনটা একটু সহজ হয় এবং সুন্দর হয় এবং উপভোগ্য হয় অবশ্যই। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।